আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আমরা বলছিলাম যে আমরা মোট 3টা ভাগে ভাগ করছি, কিন্তু আমাদের সময়ের জন্য এগুলাকে একটু বেশ লম্বা করতে হয়েছে, কারণ অনেক কিছু বোঝার ছিল। তো আজকে আমাদের টপিক হচ্ছে টার্মিনোলজি অফ সলিউশন। আচ্ছা, টার্মিনোলজি অফ সলিউশন কী বলা হচ্ছে এখানে? একটা সলিউশনকে কিংবা একটা দ্রবণকে কনসেন্ট মানে তোমার হচ্ছে ফিক্সড ধরতেছে, সেটার সাপেক্ষে তুলনা করতেছে। ওকে, দেখো এখানে আইসোটনিক কাকে বলা হচ্ছে? আইসোটনিক এখানে বলা হচ্ছে আ সলিউশন উইথ দ্য সেম সল্ট। একই পরিমাণ সল্ট থাকবে, একই পরিমাণ সল্ট কনসেন্ট্রেশন অ্যাজ ইন সেলস, সেলের মধ্যে যেটা থাকে। দ্য ব্লাড প্লাজমা ইজ আইসোটনিক টু রেড ব্লাড সেলস। ওকে, মানে সেলের মধ্যে, মানে মানবদেহের সেলের মধ্যে যে লবণের কনসেন্ট্রেশন পাওয়া যায় সেটা হচ্ছে 0.9%। প্লাজমার মধ্যে যেটা আমরা পাই সেটাও 0.9%। সেজন্য প্লাজমাকে বলা হচ্ছে আইসোটনিক সলিউশন। ওকে, এখন বলা হচ্ছে হাইপোটনিক। হাইপোটনিক সলিউশন কাকে বলছে? আ সলিউশন উইথ আ লোয়ার সল্ট কনসেন্ট্রেশন, লোয়ার ওকে, দেন ইট দেন ইন সেল। ওকে, সেলের মধ্যে যেই কনসেন্ট্রেশনটা থাকবে 0.9%, এইটা থেকে কম, এটা থেকে কি কম 0.9% সাধারণত থাকে। এটার থেকে যদি কম পার্সেন্টেজ হয় লবণের ঘনত্বের কনসেন্ট্রেশনের, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো হাইপোটনিক সলিউশন। যেমন দেখো ডিস্টিল ওয়াটার, এর লবণের পার্সেন্টেজ হচ্ছে 0.2%, যেটা 0.9% থেকে কম। তাহলে আমরা এটা বলতে পারি দিস ইজ হাইপোটনিক টু হিউম্যান সেলের থেকে, ঠিক আছে। এখন হাইপারটনিক কাকে বলা হচ্ছে? হাইপারটনিক আমরা তখনই বলতে পারবো যখন 0.9-এর থেকে বেশি হবে। 0.9-এর থেকে বেশি হবে তখন আ সলিউশন উইথ আ হাইয়ার সল্ট কনসেন্ট্রেশন দেন ইন সেল। যেমন সি ওয়াটার, সমুদ্রের যে পানিটা থাকে এটা 3% সল্ট থাকে। 3%, 0.9% বড় না 3% বড়? কোনটা বড় বলো? অবশ্যই আমাদের 3% বড়, 0.9% ছোট, তাহলে এটা হাইপারটনিক সলিউশন। অ্যান্ড ফিল্ট্রেশন কি? ফিল্ট্রেশন মানে ছাঁকন, বাংলা খাঁটি ভাষায় যেটা আমরা জানি। এখন এখানে বলছে ফিল্ট্রেশন মিনস দ্যাট ওয়াটার অ্যান্ড ডিজলভ materials are forced through a membrane from an area of higher pressure to an area of lower pressure is created by the pumping of the heart. Pumping of the heart is called filtration. Filtration occur when blood flows through capillaries whole wall are only one cell thick। তখন হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপিলারির মধ্যে দিয়ে যায়। এই ক্যাপিলারিগুলো হচ্ছে একটি সেল যতটুকু পাতলা, ঠিক ততটুকু পাতলা এবং খুবই ভেদনযোগ্যতা সম্পন্ন। দ্য ব্লাড প্রেশার ইন ক্যাপিলারিস ইজ হায়ার, ক্যাপিলারির মধ্যে যে ব্লাড প্রেশারটা থাকে এটা খুবই বেশি। দেন দ্য প্রেশার অফ দ্য সারাউন্ডিং টিস্যু ফ্লুইড
টিস্যু ফ্লুইড আশেপাশে টিস্যু ফ্লুইডের যে চাপটা থাকে সেই চাপটার থেকে, ঠিক আছে। তারপর লিখছে ইন ক্যাপিলারিস থ্রু আউট দ্য বডি, in capillaries throughout the body, the blood throughout the body, blood pressure force plasma and dissolve material through the capillary membrane into the surrounding tissue space. এখানে বলছে যে তোমার হচ্ছে যে তোমার ব্লাড হচ্ছে প্রেশার ফোর্সের মাধ্যমে তোমার হচ্ছে যে প্লাজমা এবং হচ্ছে ডিজলভ যে মেটেরিয়ালগুলো আছে থ্রু দ্য ক্যাপিলারি মেমব্রেনস, মানে ক্যাপিলারি মেমব্রেন যে আছে এর মধ্যে থেকে বের করে দেয় কোথায়, ইনটু দ্য সারাউন্ডিং টিস্যু স্পেসের আশেপাশে যে টিস্যু স্পেসগুলো আছে সেগুলোর মধ্যে। ওকে, তারপর লিখছে দিস ক্রিয়েটস মোর টিস্যু ফ্লুইড, এটা আরও তৈরি করে কি আরও টিস্যু ফ্লুইড, অ্যান্ড ইজ হাউ সেল রিসিভ গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, আদার নিউট্রিয়েন্টস। এইভাবেই হচ্ছে আমাদের যে সেল আছে এগুলো হচ্ছে পুষ্টি উপাদান পেয়ে থাকে। ব্লাড প্রেশার ইন দ্য ক্যাপিলারি of the kidney also brings about filtration, এই কাজটা কিডনিও করে থাকে, ঠিক আছে। which is the first step in the formation of urine, এইটাই হচ্ছে প্রথম, এই ফিল্ট্রেশনটাই হচ্ছে প্রথম পদক্ষেপ কিসের জন্য, ইউরিন নিষ্কাশনের জন্য কিংবা রক্ত পরিশোধনের জন্য। ওকে, দ্য আদার মেকানিজম অফ সেলুলার ট্রান্সপোর্ট, ওই দিয়ে আমরা যে পড়ছিলাম জিনিসগুলো এগুলো এখানে আছে। যে ফ্যাগোসাইটোসিস কি বলছে, মুভিং সেল এনগলফ সামথিং হোয়াইট সেল, যেটা দিচ্ছে ব্যাকটেরিয়া। এন্ডোসাইটোসিস this process involve the cell engulfing large particle or substance and require energy. Okay, pinocytosis, a stationary cell engulf something, example cells of kidney tubes reabsorb small protein. Exocytosis, this process involve the cell releasing large particle or some substance and require energy. Okay, এটা হচ্ছে একটা কোশ্চিন, why inside cell is negative environment. Potassium ion very easily can go outside of the cell and cell can rest or negative. এবার আমরা পড়ব মেমব্রেন পটেনশিয়াল সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। তো শুরু করা যাক। তো membrane potential refers to the electrical charge difference across a membrane resulting from the combined force of ion and their permeability. The membrane voltage or potential is determined at any time by the relative ratio of ion extracellular to intercellular and permeability to rich ions. এখন এই জায়গায় কি বলছে বলো, এখন এই জায়গায় বলছে, আমি আস্তে আস্তে করে ভাঙে বলতেছি তোমাদেরকে। বলতেছে যে মেমব্রেন পটেনশিয়াল সেই দিকে নির্দেশ করে, যেমন ইলেকট্রিক্যাল চার্জের ডিফারেন্স। তো আমাদের ইলেকট্রিক্যাল চার্জের ডিফারেন্সকে ওই দিয়ে আমি তো আমার সোডিয়ামের প্লাস মাইনাস বলছিলাম না, সেটা অ্যাক্রস দ্য মেমব্রেনের এদিক ওদিক, resulting from the combined force of ion
যার ফলে তোমার হচ্ছে ওই যে তোমার এদিককার আয়ন এই দুইটা আয়ন মিলে যে ইয়াটা হয়, মানে তোমার চাপটা দেয়, ফোর্স দেয়, এবং তাদের ভেদনযোগ্যতা এবং এইটার ভেদনযোগ্যতা এর উপর ভিত্তি করে ওকে দ্য মেমব্রেন ভোল্টেজ অর পটেনশিয়াল ইজ ডিটারমাইন কিংবা উৎপত্ত তোমার হচ্ছে নির্ধারণ হয় কিংবা নির্ধারণ হয় at any time by the relative ratio of ion, তোমার আয়নের রেশিও হিসেবে সেলুলার এক্সট্রা সেলুলার টু ইন্টারসেলুলার, তোমার হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে অ্যান্ড পারমেবিলিটি অফ ইচ আয়ন, প্রত্যেকটা আয়ন কত দ্রুত পার হইতে পারতেছে তার উপরও কিছুটা নির্ভর করে। টাইপ অফ মেমব্রেন পটেনশিয়াল, এখানে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আচ্ছা, দ্য ইলেকট্রিক্যাল ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন টু রেস্টিং কন্ডিশনের সময় এই যে ইলেকট্রিক্যাল যে ডিফারেন্স, চার্জের ডিফারেন্স আছে, তখন যেটা পরিমাপ করা হয় সেটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। আর এটার মান হচ্ছে -70 মিলিভোল্ট। ওকে, এই সময় থাকবে আউটসাইডটা প্লাস আর ভেতরের সাইডটা থাকবে মাইনাস, বাইরের সাইডটা থাকবে প্লাস, ভেতরেরটা থাকবে মাইনাস, মানে তোমার হচ্ছে যখন রেস্ট নিবে তখন। এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। Action potential is a rapid charge in the membrane potential followed by a return to the rising membrane potential এর কারণে তোমার হচ্ছে যেটি আমি যদি এটা ভেঙে তোমাদেরকে বোঝাই যে এখানেও একটা বড় পরিমাণের তোমার হচ্ছে চার্জের ভিন্নতা থাকে যখন এটি শুরু হয়। যখন আমরা উদ্দীপনা দিই তখন এইটি কাজ শুরু করে। ওকে, তো শুরু করা যাক। আমরা এটা বিস্তারিত এখন পড়ব। এই অ্যাকশন পটেনশিয়ালটা বলছে এখানে অ্যান অ্যাকশন পটেনশিয়াল ইজ আ র্যাপিড চার্জ ইন দ্য মেমব্রেন potential followed by a return to the resting membrane potential ফিরে যাওয়ার। ওকে, হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। এখন থ্রেশহোল্ড পটেনশিয়ালটা কি, আমরা কিভাবে বুঝবো? এখন থ্রেশহোল্ড পটেনশিয়াল আগে আমরা পড়ি কি লেখছে। Threshold potential is the minimum level of depolarizing a membrane potential must be reached to trigger an action potential or nerve impulse for most human neurons. The threshold potential is around -55 millivolt. So a signal to a resting cell must rise the membrane potential from -70 millivolt. আগে আমাদেরকে ডিপোলারাইজেশন সম্পর্কে জানতে হবে। এই যে ভেতরে মাইনাস বাইরে প্লাস, এটাকে আমরা কি বললাম? এটা REASTING, রেস্টিং কন্ডিশন। ওকে, এটা হচ্ছে রেস্টিং কন্ডিশন, কিংবা এটাকে আমরা বলতে পারি পোলারাইজেশন। পোলারাইজ স্টেজ। এই পোলারাইজ স্টেজ থেকে যদি আমরা বাইরে মাইনাস করি ভেতরে প্লাস করি, এটা হবে স্টেজ। এটা মাথায় রেখে তো এখানে বলছে আমরা এখানে আর্ট করছি, দেখো
আমরা এখানে আর্ট করছি। তো এখানে এই যে রেস্টিং পটেনশিয়াল হচ্ছে -70 মিলিভোল্ট। তো এই -70 মিলিভোল্ট থেকে থ্রেশহোল্ড তোমার হচ্ছে সেই পয়েন্টটা যেই পয়েন্টে আমাদের অ্যাক্টিভ পটেনশিয়ালটা শুরু হয়। থ্রেশহোল্ড হচ্ছে এই পয়েন্টটা, যেই পয়েন্টটা হচ্ছে অ্যাক্টিভ পটেনশিয়াল শুরু হয়। আর এই যে এইখান থেকে এই যে এটা এই অ্যাক্টিভ পটেনশিয়ালে যাবে, এইটার একটা মুহূর্তকে বলা হচ্ছে হাইপোপোলারাইজেশন। ওকে, এটাকে বলা হচ্ছে হাইপোপোলারাইজেশন। এই যে উঠতেছে কার্ভ হয়ে, এটাকে বলা হচ্ছে হাইপোপোলারাইজেশন। এই পিকটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড, যেটা হচ্ছে -55। একটা কোনো কিছুকে কার্যকর করতে গেলে কমপক্ষে -55 মিলিভোল্ট দিতে হবে, শক্তি দিতে হবে। ওকে, ভোল্টেজ দিতে হবে, নট শক্তি, ভোল্টেজ দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এদের ট্রিগার কত? 55। তারপরে হচ্ছে ডিপোলারাইজেশন। তাহলে হচ্ছে দ্য র্যাপিড রাইজ ইন potential depolarization is an event that is initiated by the opening of sodium ion channel খুলবে with the plasma membrane during depolarization সময় inside the inside of the cell become more and more electropositive হবে। কি হবে? ইলেকট্রোপজিটিভ হবে। রেস্টিং এর সময় কি ছিল? ভেতরটা নেগেটিভ ছিল। এই দেখো, এই যে এখান থেকে উপরে যাচ্ছে, তখন কি হচ্ছে? সেলের ভেতরটা হচ্ছে পজিটিভ, বাইরেটা হচ্ছে নেগেটিভ। কিন্তু রেস্টিং এর সময় ছিল ভেতরটা নেগেটিভ, বাইরেটা পজিটিভ। ওকে, তারপরে দেখো আভাসটা কি বলছে? when the potential closer to electrochemical equilibrium, ওকে, একেবারে সাম্যাবস্থায় চলে আসছে, যেটার উপরে আর যাইতে পারবে না, একেবারে পিকে চলে আসছে। when the potential closer electrochemical মানে পটেনশিয়ালটা যখন একেবারে ইলেকট্রোকেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একেবারে কাছে চলে আসে ফর সোডিয়াম অফ 61 মিলিভোল্ট প্লাস 61 মিলিভোল্টে চলে গেছে, তখন কি বলছে? দিস ফেজ অফ এক্সট্রিম পজিটিভলি ইজ দ্য ওভারশুট ফেজ। এই যে আমরা ডিপোলারাইজেশন হইলো, প্লাস হইলো ভেতরে, মাইনাস হইলো ভেতরে বাইরে, যখন এই যে 51 মিলিভোল্ট, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ, এইটা সবচেয়ে পজিটিভ, অনেক বড় পজিটিভ হয়ে গেছে, 61 প্লাস 61 হয়ে গেছে। ওকে, এইটাকে বলা হচ্ছে পিক পয়েন্ট, ওভারশুট। এই ওভারশুট থেকে হবে রিপোলারাইজেশন, আবার পোলারাইজেশন শুরু হবে। এখানে কি বলছে? আফটার দ্য ওভারশুট দ্য সোডিয়াম পারমেবিলিটি সাডেনলি ডিক্রিজেস, হঠাৎ করে কমা শুরু করবে ভেদনযোগ্যতা, ডিউ টু দ্য সেল পটেনশিয়াল ওপেন্স ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। ওই যে আমরা ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলটা দেখছিলাম, এটা আসবে। এর কারণে হচ্ছে বাইরে যাবে কে? ওই চ্যানেল দিয়ে বাইরে যাবে হচ্ছে সোডিয়াম, ভেতরে ঢুকবে পটাশিয়াম। ওকে, এটাই বলছে। হুইচ কজেস আ লার্জ পটাশিয়াম এফ্লাক্স এবং ডিক্রিজিং দ্য সেল পজিটিভলি, এবং এই সেলের মধ্যে যে ইলেকট্রো পজিটিভলি আছে সেটা কমা শুরু করবে। দিস ফেজ ইজ ডিপোলারাইজেশন। দেখো, এই যে কমা শুরু করছে, আমাদের মাইনাস হওয়া শুরু করছে, সেলের ভিতর মাইনাস হওয়া শুরু করছে, আর বাইরে প্লাস হওয়া শুরু করছে। ওকে,
যে নামতেছে, ওভারশুট হয়ে নামতেছে। এখন ফেস, এখন বলছে হাইপার পোলারাইজেশন, নামতে নামতে একেবারে ওই যে ছিল না আমাদের সর্বোচ্চ নামার জায়গা কত ছিল, -70 মিলিভোল্ট, 70 মিলিভোল্টও ক্রস করে ফেলবে। দেখো এখানে লিখেছে হাইপার পোলারাইজেশন is a state in which membrane potential is more negative than the default membrane potential, মানে রেস্টিং, মানে ডিফল্ট মেমব্রেন পটেনশিয়াল বলতে বোঝাচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, বাট সুন আফটার দ্যাট দ্য মেমব্রেন establish again the value of membrane potential rise up, ঠিক আছে, -70 মিলিভোল্ট। দেখো এই যে এখানে -70 মিলিভোল্ট কিন্তু নামে গেছে, এটাকে বলেছে হাইপার পোলারাইজেশন। তখন এটা যখন এটা তো একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আবার তখন আবার ওঠা শুরু করবে, তখন -70 মিলিভোল্টে চলে যাবে। এখন লিখছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড ইজ দ্য টাইম আফটার অ্যান অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল, ধরো এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল হইল, এখানে একটা হইল, এই অ্যাকশন পটেনশিয়াল হওয়ার পরে একটা টাইম থাকে, এই টাইমে কোষটা কোনো কাজে করবে না। ওকে, আমি এটা বলতেছি টাইমটা কত। দ্য ফ্যাক্টরি পিরিয়ড ইজ দ্য টাইম আফটার অ্যান অ্যাকশন পটেনশিয়াল ইজ গ্রেটেড ডিউরিং হুইচ দ্য extable cell cannot produce another action potential। এই সেলটা আরেকটা অ্যাকশন পোটেনশিয়াল করতে পারে না। 10 মিলিসেকেন্ড, তোমার হচ্ছে 2 মিলিসেকেন্ড টু 10 মিলিসেকেন্ড আমার জানা মতে, এইটুকু সময় ওই সেলটা কাজ করে না, এটা খুব সামান্য সময়, আমরা বুঝতে পারি না যে এই সময়টা আমাদের সেলটা কাজ করে না, এটা রেস্ট করে। রিগর মর্টিস, আচ্ছা রিগর মর্টিস বলতে কি, দ্য স্টাফনেস অফ মাসল আফটার ডেথ is called rigor mortis. It starts 2 to 3 hours after death. Duration, it remains up to 36 hours after the death. আমরা 36 ঘন্টা পর্যন্ত ওই লাশটা রাখতে পারবো, ঠিক আছে। তখন এখানে বলছে মেকানিজম, ইট ইজ ডিউ টু দ্য ডিট্রাকশন অফ অল এটিপি, তোমার হচ্ছে এটিপি ভাঙনের ফলে হয়, এবং ফসফরাইল ক্রিয়েটিনের ভাঙনের ফলে হয়। মৃত্যুর পর যদি ফসফরাইল ক্রিয়েটিন এবং এটিপির ভাঙন শুরু হয় তখন এটা হয়। এটিপি ইজ রিকোয়ার্ড টু কজ সেপারেশন অফ ক্রস ব্রিস্ট অফ অ্যাক্টিন ফিলামেন্টস। অ্যাক্টিন ফিলামেন্টস হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনটা হচ্ছে কোষকে নাড়াচড়া করে, ঠিক আছে, নাড়াচড়া করে। তো এগুলো হচ্ছে যখন নাড়াচড়া করে তখন একসাথে হয়ে যায়, বুঝছো, তো এগুলোকে আবার ছোটে হয় আবার একসাথে হয়ে যায়। তো এটার জন্য একটা শক্তির প্রয়োজন, এই শক্তিটা যদি ব্যয় হয়ে যায় আমরা কি এটা নাড়াইতে পারবো না, তো জয়েন্টটা করতে পারবো, এই অ্যাক্টিন ফিলামেন্টকে কি সরাইতে পারবো না। সো তাহলে ইফ নো এটিপি ইজ অ্যাভেলেবল, দ্য অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স বিকাম স্টেবল। তো অ্যাক্টিন মায়োসিন মানে ওই যে তোমার হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টসগুলো আছে না, অ্যাক্টিন ফিলামেন্টসে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স, ঠিক আছে। এই অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স বিকাম স্টেবল হয়ে যায়। দিস অ্যাকাউন্টস ফর দ্য এক্সট্রিম মাস্কুলার রিগিডিটি। ওকে, এক্সট্রিম মাস্কুলার রিগিডিটি মানে একেবারে শক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে রিগার মার্টিস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমারও ঘুম ধরতেছে, রাত মনে হয় এখন 3টা বাজে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।